হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আইএলটিএস স্পিকিংটা বিগিনার লেভেলের জন্য শেখানোর চেষ্টা করব। এখানে আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেব বা যে সেন্টেন্সগুলো আপনি যদি বলতে পারেন, বুঝতে পারেন, ব্যবহার করতে পারেন তাহলে স্পেশালি আইএলটিএস ফোকাস করে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে আপনি এখানে অনেক ভালো করতে পারবেন। আপনি মোটামুটি সব ধরনের অ্যান্সার বা সব ধরনের কোয়েশ্চেন আপনি কনসিডারে সলভ করতে পারবেন। ওকে? সো আর কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। সো ১ম এ আমরা জানবো যে কিভাবে আমরা কোনো একটা জিনিস এক্সপ্লেইন করব বা বর্ণনা করব। ধরুন যে আপনি চাচ্ছেন যে কোনো একটা জিনিস আপনি ওইটাকে আরো সহজভাবে বলতে বা কোনো একটা কমপ্লিকেটেড ব্যাপার বা কোনো একটা নতুন কিছু আসছে ওইটাকে আপনি অন্যভাবে বলতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি। সেটা হচ্ছে ইট মিনস দ্যাট, তারপরে আমরা একটা ক্লজ ব্যবহার করব। ক্লজ কি? ক্লজ মনে করেন একটা সেন্টেন্সের মতোই যেগুলো একটা মিনিং নিয়ে আসবে বা যেগুলো একটা অর্থ নিয়ে আসবে। যাই হোক, ইট মিনস দ্যাট এটার অর্থ হলো যে, তারপর আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, যেটা এক্সপ্লেন করতে চাচ্ছেন ওইটা বলবেন। ধরুন যে আমরা এখানে দেখি বিইং কনফিডেন্ট মিনস দ্যাট ইউ ট্রাস্ট ইয়োরসেলফ। এখানে বিইং কনফিডেন্ট এইটা হচ্ছে যে জিনিসটা যেটাকে আমরা এক্সপ্লেন করব, মিনস দ্যাট অর্থ হলো ইউ ট্রাস্ট ইয়োরসেলফ। আমাদের এখানে যে জিনিসটাকে আমরা বর্ণনা করছি সেটা হচ্ছে বিম কনফিডেন্ট, মানে ইট দ্বারা মূলত এটাকে বোঝাচ্ছে। অ্যান্ড যেভাবে বর্ণনা করা হয়েছে, যে বর্ণনার অংশটুকু হচ্ছে ইউ ট্রাস্ট ইয়োরসেলফ, এইটা হচ্ছে বর্ণনা করা হয়েছে। আপনার হয়তো বলতেছেন ভাই তাহলে ইটের জায়গায় কেন এটা ব্যবহার করা হলো? একটা নির্দিষ্ট কিছু বোঝালেই এখানে হয়ে যাচ্ছে। বিং কনফিডেন্ট একটা জিনিসকে বোঝাচ্ছে যে কনফিডেন্ট হওয়া বা আত্মবিশ্বাসী হওয়া। ওকে? আপনি যদি এখানে বলেন যে বিং রিলিজিয়াস মিন ইউ নিড টু ফলো ইউর রিলিজন, মানে আপনি যদি ধার্মিক হতে চান তাহলে ধার্মিক হওয়া মানে হচ্ছে আপনাকে ধর্মীয় রীতিনীতি ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। ওকে? তো ইট মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট জিনিস আনবো যেটাকে পরবর্তীতে আমরা এক্সপ্লেন করব, বর্ণনা করব। আশা করি আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পারছেন। এবার আমরা দেখি আরেকটা ভাবে কিভাবে আমরা কোনো একটা জিনিস বর্ণনা করতে পারি। ইন আদার্স ওয়ার্ডস, তারপর এক্সপ্লেনেশন বা আমরা যেখানে ক্লজ ব্যবহার করছিলাম আগে, ওই একই জিনিস। ইন আদার ওয়ার্ডস মানে হচ্ছে অন্যভাবে বললে। ওকে? দেখেন এখানে কিভাবে এরা উদাহরণ দিয়েছে। আই প্রিফার অনলাইন ক্লাসেস, আমি অনলাইন ক্লাস পছন্দ করি। ইন আদার ওয়ার্ডস, আই ফিল মোর কমফোর্টেবল স্টাডিং অ্যাট হোম। অন্যভাবে বললে কেন আমি এটা পছন্দ করি বা আমার পছন্দ করার ব্যাপারটাকে যদি অন্যভাবে বলি, তাহলে আমরা এই জিনিসটা নিয়ে আসছি। অন্যভাবে বললে আমি বাসায় পড়াশোনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে? একটা জিনিস খেয়াল করবেন, আমরা আগে যখন দেখছিলাম ইট মিনস দ্যাট, ওইটা আমরা এক সেন্টেন্সেই বলছিলাম। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট স্টেটমেন্টকে, একটা বাক্যকে আবার এক্সপ্লেন করতে চান, আবার বর্ণনা করতে চান, তাহলে আপনি ইন আদার ওয়ার্ডস ব্যবহার করতে পারেন। যেটা হচ্ছে নতুন আরেকটা বাক্য নিয়ে আসবে বা ২ টা বাক্য এখানে সৃষ্টি হবে। এখানে আই প্রিফার অনলাইন ক্লাসেস এই জিনিসটাকেই বর্ণনা করা হয়েছে ইন আদার ওয়ার্ডস দিয়ে আরেকটা সেন্টেন্সে। আশা করি আপনারা এখানে এক্সপ্লেনেশন জিনিসটা বুঝতে পারছেন এবং ইন আদার ওয়ার্ডস এর ব্যবহারটাও এখানে বুঝতে পারছেন। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে আমরা কারণ দেখাইতে পারবো। কোনো একটা জিনিস হইল, কোনো একটা জিনিস ঘটছে বা কোনো একটা জিনিস আমরা দেখলাম, ওটার কারণ কি হইতে পারে? ১ম যে স্ট্রাকচারটা এটা হচ্ছে বিকজ। আমরা জানি বিকজ মানে হচ্ছে কারণ। তো বিকজ এর পরে সাধারণত আমরা কারণ যে জিনিসটা এটাতে বলব, তাই না? ধরেন যে এখানে কি বলছে, "I enjoy learning English because it helps me communicate internationally." আমি ইংরেজি শেখা উপভোগ করি কারণ এটি আমাকে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করতে সাহায্য করে। তো বিকজ এর আগে কিন্তু একটা অংশ থাকবে এবং সেই অংশটা হচ্ছে আপনার স্টেটমেন্ট, আপনার বক্তব্য বা আপনি যেটার কারণ বলতে যাচ্ছেন। বিকজ এর আগে হচ্ছে আই এনজয় লার্নিং ইংলিশ। কেন আপনি ইংরেজি শেখা পছন্দ করেন? বিকজ এর পরে হচ্ছে আপনি এটা বলবেন। বিকজ দিয়ে কারণ ইট হেল্পস মি কমিউনিকেট ইন্টারন্যাশনালি। এটা আমাকে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করতে সাহায্য করে। শুধুমাত্র একটা বিকজ ব্যবহার করে কিন্তু আমরা বাম পাশের অংশ যে স্টেটমেন্টটা ওইটার কারণটাকে আমরা ডান পাশে লিখতে পারছি। ওকে? কারণ দেখানোর জন্য বিকজ হচ্ছে সবচেয়ে সহজ একটা মাধ্যম। ধরুন যে আমি যদি একটা উদাহরণ বলি, I enjoy creating videos online because it helps me communicate with my audience. আমি YouTube ভিডিও বানাইতে পছন্দ করি।
এনজয় করি। কারণ এটা আমার অডিয়েন্সের সাথে বা আমার দর্শকের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। এই যে আগের অংশটাকে আমি কারণ বিকজ বলে পরবর্তী অংশটাকে আমি কারণ দেখাইছি। আমরা কারণ দেখানোর জন্য আরো একটা স্ট্রাকচার দেখি, যেটা হচ্ছে বিকজ এর চেয়ে একটু ভালো লেভেলের। মানে আমরা যদি ভালো ব্যান্ড স্কোর পাইতে চাই তাহলে এইটা আমরা ব্যবহার করতে পারি। দ্য রিজন ইজ দ্যাট I study at night. The reason is that it is quiet. আমি রাতে পড়াশোনা করি কারণ হলো তখন শান্ত থাকে। ওকে, দেখুন সেম জিনিস বিকজ যখন আমরা ব্যবহার করব একটা সেন্টেন্সের মধ্যেই আমরা স্টেটমেন্টটা বলবো এবং সেটার কারণ আমরা একটা সেন্টেন্সের মধ্যেই বলবো। কিন্তু আমরা যখন দ্য রিজন ইজ দ্যাট বলবো তখন আগের সেন্টেন্স আমরা স্টেটমেন্ট বলবো এবং পরের সেন্টেন্সে দ্য রিজন ইজ দ্যাটের পরে আমরা যে কারণটা আছে সেটা বলবো। সুতরাং দ্য রিজন ইজ দ্যাটের মাধ্যমে আমরা দুইটা সেন্টেন্সে হচ্ছে কোনো জিনিসের কারণ বলতে পারবো। আগেরটা হচ্ছে যেটার স্টেটমেন্ট মানে যে জিনিসটা কারণ বলবো সেটা, এবং দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে আমাদের কারণের সেন্টেন্সটা। ওকে, এখানে বলছে এটা একটু ফর্মাল শোনায় এবং ব্যান্ড 6+ জন্য এটা একটা ভালো স্ট্রাকচার। আমরা আরেকটা স্ট্রাকচার দেখি কোনো জিনিসের কারণ দেখানোর জন্য, দ্যাটস ওয়াই বা তাই বা সেজন্য। I was nervous, that's why I practiced a lot. আমি নার্ভাস ছিলাম বা খুব চিন্তিত ছিলাম, তাই আমি অনেক প্র্যাকটিস করেছি। এই জিনিসটা একদম সেম আগে যে আমরা দ্য রিজন ইজ দ্যাট দেখাইছি, যে এখানে হচ্ছে দুইটা সেন্টেন্সের মাধ্যমে কারণ দেখানো হয়েছে। আই ওয়াজ নার্ভাস, এখানে হচ্ছে সিচুয়েশনটা দেখানো হয়েছে বা স্টেটমেন্টটা দেখানো হয়েছে যে যেটার কোনো একটা কারণ থাকতে পারে। দ্যাটস ওয়াই মানে সেই জন্য বা সেই কারণেই আই প্র্যাকটিসড এ লট, আমি অনেক পরিশ্রম করেছি বা অনেক প্র্যাকটিস করেছি। ওকে, এবার হচ্ছে আমরা তুলনা করব দুইটা অপোজিট আইডিয়া বা দুটা ভিন্ন আইডিয়া, যেটা দুটো ভিন্ন দিকে চলে গেছে। তুলনা করার জন্য দুটো যখন ভিন্ন আইডিয়া নিয়ে কথা বলবো তখন খুবই সহজ একটা স্ট্রাকচার হচ্ছে বাট ব্যবহার করা। আমরা জানি বাট মানে হচ্ছে কিন্তু, এবং বাট আমরা হচ্ছে একটা লাইনের মধ্যে ব্যবহার করতে পারবো এবং ওই একটা লাইনের মধ্যে আমরা দুইটা অপোজিট আইডিয়া বা দুইটা আলাদা জিনিসকে কম্পেয়ার করতে পারবো বা তুলনা করতে পারবো। আই লাইক সিটি লাইফ বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি শহরের জীবন পছন্দ করি কিন্তু এটা খুবই ব্যয়বহুল। দেখেন, প্রথমে হচ্ছে শহরের জীবন তার পছন্দ, এই জিনিসটা বলছে। এটা একটা একদিকে গেল, বাট কিন্তু ব্যবহার করছে। তারপর হচ্ছে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এইটা হচ্ছে অন্যদিকে চলে গেল। মানে প্রথমে তার শহরের জিনিসটাকে ভাল লাগে কিন্তু তার একটা নেগেটিভ জিনিসও তিনি এখানে বলে দিয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে কিন্তু আপনারা বিভিন্ন স্ট্রাকচার ফলো করতে পারেন। ওকে, আবার দেখি অলদো ব্যবহার করে কিভাবে দুইটা ভিন্ন আইডিয়া বা ভিন্ন যুক্তিকে উপস্থাপন করানো যায় এবং একটা সেন্টেন্সের মাধ্যমে। এবং অলদো ব্যবহার করা এটা কিন্তু খুবই ভালো একটা সেন্টেন্স স্ট্রাকচার, যেটা আপনার ব্যান্ড 7+ সেন্টেন্স স্ট্রাকচার আমরা বলতে পারি যদি আপনি ঠিকঠাক মতো এটা ব্যবহার করতে পারেন। তো অলদো মানে হচ্ছে যদিও। তো আমরা যদিও কখন ব্যবহার করি? আমরা যখন বলি যে যদিও এই জিনিসটা ভালো ছিল কিন্তু আমাকে আরেকটা জিনিস করতে হলো, বা যদিও আমার আগের স্কুলটা ভালো ছিল আমাকে অন্য একটা স্কুলে শিফট হইতে হলো। ওকে, তো এভাবে হচ্ছে আমরা যদিও জিনিসটা ব্যবহার করে থাকি যে এখানে ২ টা আলাদা জিনিস থাকবে। ১ম এ একটা জিনিস থাকবে, পরে আমরা ওই জিনিসটার বিপরীত দিকটা বলব বা ওই জিনিসটার আলাদা দিকটা বলব। আমরা উদাহরণ দেখি। Although I was tired, যদিও আমি ক্লান্ত ছিলাম, I continued studying, আমি পড়া চালিয়ে গিয়েছিলাম। সে টায়ার্ড থাকা সত্ত্বেও সে পড়া চালিয়ে গেছে। তাহলে টায়ার্ড ছিল একটা জিনিস, এখানে স্বাভাবিকভাবেই তার হয়তো কোনো কিছু করতে মন চাইবে না, কিন্তু সে পড়া চালিয়ে গেছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশটাতে হচ্ছে সমস্যা নিয়ে বলছে, সমস্যাটা আসলে কি ছিল। দ্বিতীয় অংশটা হচ্ছে ওই সময় কি কাজ হয়েছিল, বা এখানে আমরা বলতে পারি প্রথম অংশটাতে হচ্ছে আমরা যে জিনিসটা ভাবতেছিলাম কিন্তু দ্বিতীয় অংশ যেটা হয়েছে সেটা, মানে একটা জিনিস ভাবতেছিলাম একটা জিনিস এক্সপেক্ট করতেছিলাম কিন্তু হয়ে গেছে অন্য আর একটা। তো যদিও ব্যবহার করে আমরা হচ্ছে এভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আসি অন দি আদার হ্যান্ড, এইটা খুব ভালো একটা সেন্টেন্স স্ট্রাকচার। তো এক্ষেত্রে আপনার হচ্ছে ২ টা সেন্টেন্স হয়ে যাবে। প্রথমে হচ্ছে আমরা একটা সেন্টেন্স বা একটা বক্তব্য বলবো এবং দ্বিতীয় অংশ হচ্ছে আমরা ওই বক্তব্যের বিপরীত অংশ বা ভিন্ন একটা অংশ বলবো। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। সাম স্টুডেন্টস প্রিফার গ্রুপ স্টাডি, কিছু শিক্ষার্থী গ্রুপ স্টাডি পছন্দ করি। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে আই প্রিফার স্টাডিং অ্যালোন, আমি একা পড়তে পছন্দ করি। আগে যে অংশটা বলা হয়েছে এইটার সম্পূর্ণ বিপরীত অংশ এখানে বলা হয়েছে বা ভিন্ন অংশ বলা হয়েছে।
এটা মানে এটা না যে আপনাকে এটার বিপরীত অংশে বলতে হবে। আপনাকে ভিন্ন আরেকটা আইডিয়া বা এটার সাথে যায় অন্য কোনো আইডিয়া আপনি এখানে বলতে পারেন। যেটা আপনি অন দি আদার হ্যান্ড ব্যবহার করে দেখাইতে পারবেন। সুতরাং অন দি আদার হ্যান্ড যদি দেখাইতে চান তাহলে আপনাকে হচ্ছে ২ টা ভিন্ন সেন্টেন্স লাগবে। এবার দেখি কিভাবে আমরা ডিফারেন্স দেখাতে পারি বা পার্থক্য দেখাতে পারি। আমরা কিন্তু একটু আগে যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখাইলাম সেইটা হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা ২ টা ভিন্ন জিনিস। তুলনা করা একটা জিনিস এবং পার্থক্য দেখানো কিন্তু আরেকটা জিনিস। আমরা যখন এক্সাম্পল দেখব তখন বুঝতে পারব। এখানে দেখেন A is more তারপরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে than B। ওকে? তো A মানে হচ্ছে একটা জিনিস, B মানে হচ্ছে আরেকটা জিনিস। মাঝখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমরা জানি দোষ, গুণ, আচার, আচরণ, পরিমাপ এগুলো হচ্ছে দেখানো হয় এবং than ব্যবহার করা হচ্ছে আরেকটা জিনিসকে প্রকাশ করা হইছে। এখন দেখেন এ মানে এখানে দেখাচ্ছে অনলাইন ক্লাস আর মোর ফ্লেক্সিবল অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে ফ্লেক্সিবল এবং এ জিনিসটা হচ্ছে অনলাইন ক্লাস দেন ব্যবহার করছে দেনের মতো বি মানে হচ্ছে ফিজিক্যাল ক্লাস এই দেখেন অনলাইন ক্লাস ফিজিক্যাল ক্লাস দুইটা আলাদা জিনিস এখানে আছে এবং এটার মধ্যে পার্থক্য ব্যবহার করা হয়েছে একটা অ্যাডজেক্টিভ ব্যবহারের মাধ্যমে অনলাইন ক্লাসেস আর মোর ফ্লেক্সিবল দ্যান ফিজিক্যাল ক্লাসেস অনলাইন ক্লাস সরাসরি ক্লাসের চেয়ে বেশি নমনীয় ওকে এখানে একটা পার্থক্য দেখানো হয়েছে যেটা হচ্ছে মোর প্লাস অ্যাডজেক্টিভ এই জিনিসটাকে দেখায় ওকে যে এইটার চেয়ে এটা ভালো বা এইটার চেয়ে এটা খারাপ বা এইটার চেয়ে এটা অনেক উঁচু বা এটার চেয়ে এটা অনেক দামি এই যে এই কথাটো বলা বা একটা চেয়ে আরেকটা কতটা অন্যরকম এই জিনিসটা বলার মাধ্যমে হচ্ছে আমরা এই ডিফারেন্সটা দেখাতে পারি মোর প্লাস অ্যাডজেক্টিভ দেখাই ওকে আশা করি আপনারা সেন্টেন্স স্ট্রাকচারটাও বুঝতে পারছেন এবার আসি খুব ছোট একটা সেন্টেন্স স্ট্রাকচার যেটা হচ্ছে আনলাইক ব্যবহার করে আনলাইক মানে হচ্ছে এর মতো নাই ধরেন যে আনলাইক অনলাইন ক্লাসেস ফিজিক্যাল ক্লাসেস আর মোর এনজয়েবল অনলাইন ক্লাসের মতো না ফিজিক্যাল ক্লাস আরও এনজয়েবল ওকে আমরা উদাহরণ দেখি এখানে আনলাইক মাই ব্রাদার আমার ভাইয়ের মতো না আই এনজয় রিডিং বুকস আমি বই পড়তে উপভোগ করি মানে আনলাইক ব্যবহার করে হচ্ছে যে জিনিসটা আলাদা দিক বা যে জিনিসটা হচ্ছে আপনি মানেন না বা যে লিখতেছে সে পছন্দ করে না তারপর হচ্ছে আরও একটা জিনিস বলবেন কমা দিয়ে সেটা হচ্ছে আপনার পক্ষে যেটা যাচ্ছে বা তার আলাদা দিকটা সুতরাং আপনার ব্রাদার এবং আপনার মধ্যে যে পার্থক্যটা এইটা আপনি এখানে দেখাতে পারতেছেন আনলাইক ব্যবহার করে ওকে এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার এটাকে আমি ব্যান্ড 7 প্লাস সেন্টেন্স স্ট্রাকচার বলতে পারি হোয়াইল হোয়াইল ব্যবহার করে আমরা হচ্ছে পার্থক্য দেখাতে পারি অথবা আমরা আগে যে তুলনা দেখাছিলাম যে দুটো ভিন্ন ধর্মীয় তুলনা সেটা আমরা দেখাতে পারি এখানে হোয়াইল মানে হচ্ছে আহ, একটা মানুষ একটা জিনিস পছন্দ করে কিন্তু অন্যরা আরেকটা পছন্দ করে মানে দুইটা আলাদা স্টেটমেন্টকে একটা জায়গায় নিয়ে আসা ওকে আমরা দেখি ওয়াইল সাম পিপল লাইক টি আদার্স প্রিফার কফি কিছু মানুষ চা পছন্দ করে আর অন্যরা কফি পছন্দ করে এই যে আগে হোয়াইল ব্যবহার করা হইলো হোয়াইল ব্যবহার করার মাধ্যমে হচ্ছে এই যে একটা জিনিস এবং আরও একটা জিনিস এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য সৃষ্টি করা হইলো ওকে যদি এখানে আপনার হোয়াইলটা না থাকতো তাহলে কিন্তু এখানে যে পার্থক্য আছে এটা অতটা ভালো করে বোঝা যাইতো না ওয়াইল সাম পিপল লাইক টি আদার্স প্রিফার কফি কিছু মানুষ চা পছন্দ করে এবার অন্যরা হচ্ছে কফি পছন্দ করে হয়তো আপনি বলতে পারেন যে কিছু মানুষ হচ্ছে আইএলটিএস পছন্দ করে কিছু মানুষ হচ্ছে টোফেল পছন্দ করে আপনি উদাহরণ বলতে পারেন যে ওয়াইল সাম পিপল বা সাম স্টুডেন্টস প্রিফার আইএলটিএস এক্সাম আদার স্টুডেন্টস প্রিফার টোফেল এক্সাম ওকে একটা ভালো আইএলটিএস স্কোর স্কলারশিপ পেতে আপনাকে অন্যদের তুলনায় অনেক এগিয়ে রাখবে আমাদের কমপ্লিট আইএলটিএস কোর্সে আপনারা গ্রামার ও মক টেস্ট সহ পরিপূর্ণ আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন কোর্সে অ্যাডমিশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবার আসি আবার তুলনার মধ্যে তবে এই তুলনাটা কিন্তু ভিন্ন ধর্মী না এই তুলনা হচ্ছে একই ধরনের জিনিসের মধ্যে তুলনা মানে ধরেন যে আপনার কাছে একই ধরনের দুটো জিনিস আছে যেটা প্রায় একই ধরনের কাজ করে সে একই ধরনের জিনিসের মধ্যে যে সিমিলারিটি বা মিল রয়েছে এই মিল জিনিসটা আপনি হচ্ছে একটা সেন্টেন্সে কীভাবে দেখাতে পারেন বোথ এ অ্যান্ড বি আমরা জানি এ মানে হচ্ছে একটা জিনিস বি মানে হচ্ছে আর একটা জিনিস বা একটা সাবজেক্ট ওকে তো বোথ এ অ্যান্ড বি এই জিনিসটা দেখায় এটা হচ্ছে কিভাবে আপনার সেন্টেন্স তৈরি করছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাস এখানে এ চলে গেছে এখানে অফলাইন ক্লাস হচ্ছে বি চলে গেছে এখানে তো আমাদের সেন্টেন্সটা এখন তৈরি হয়ে গেছে হ্যাভ অ্যাডভান্টেজ মানে দুইটা জিনিসের অ্যাডভান্টেজ আছে অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজ বা সুবিধা আছে অফলাইন ক্লাসের হচ্ছে অ্যাডভান্টেজ বা সুবিধা আছে তো দুটার যেহেতু সুবিধা আছে দুইটা আমরা এক লাইনেই লিখলাম যে এই দুইটা জিনিসের হচ্ছে সুবিধা আছে দুইটা জিনিসকে আলাদাভাবে লেখাচ্ছে
তো বোথ এ অ্যান্ড বি জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে সিমিলারলি। সিমিলারলি কিভাবে বলছে এখানে, আই লাভ ট্রাভেলিং। আমি ভ্রমণ ভালোবাসি। সিমিলারলি মাই সিস্টার্স অলসো এনজয়স এক্সপ্লোরিং নিউ প্লেসেস। ওকে, মানে আমিও ট্রাভেলিং পছন্দ করি। একইভাবে যেটা সিমিলারলি অর্থ, মাই সিস্টার অলসো এনজয়স এক্সপ্লোরিং নিউ প্লেসেস। আমার বোন হচ্ছে নতুন জায়গা পছন্দ করে। তো আপনি কিন্তু এই যে এই সেন্টেন্সটা কিন্তু এভাবে ব্যবহার করতেই পারেন যে বোথ মি অ্যান্ড মাই সিস্টার এনজয় এক্সপ্লোরিং নিউ প্লেসেস, বা বোথ মি অ্যান্ড মাই সিস্টার এনজয় ট্রাভেলিং বা লাভ ট্রাভেলিং। তবে সিমিলারলি ব্যবহার করার মাধ্যমে কিন্তু এই সেন্টেন্সটা একটু স্ট্রং হয়ে গেছে এইটার চেয়ে। মানে একসাথে বলা আছে, যদি আপনি ভালো করে বোঝাই বলতে পারেন তাহলে কিন্তু জিনিসটা একটু ভালো হয়। এবং সিমিলারলি এই ওয়ার্ডটা কিন্তু আপনার ভালো একটা লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস। এবার আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে আমরা আমাদের মতামত দেখাতে পারি বা মতামত বলতে পারি। এখানে আমরা কিছু সেন্টেন্স স্টার্টার্স আছে যেগুলো দিয়ে আমরা সেন্টেন্স শুরু করতে পারি। ইন মাই অপিনিয়ন, আমার মতে। ইন মাই অপিনিয়ন এটা বলার পর আপনার মতে আসলে আপনি কি দেখাতে চাচ্ছেন, কোনটা আপনি হচ্ছে ফলো করতেছেন, কোনটা আপনি মানতেছেন, কোনটার পক্ষে আছেন আপনি, এটা আপনাকে বলতে হবে। ইন মাই অপিনিয়ন, আমার মতে স্পিকিং প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। স্পিকিং প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখেন আরেকটা স্ট্রাকচার, আই স্ট্রংলি বিলিভ দ্যাট। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। কঠোর পরিশ্রম সাফল্য এনে দেয়। ওকে, তো ইন মাই অপিনিয়ন বলতে পারেন, আই স্ট্রংলি বিলিভে বলতে পারেন। তবে সাধারণত জেনেরিক ব্যাপারগুলো যেগুলো সাধারণ ব্যাপার, তখন হচ্ছে আপনি ইন মাই অপিনিয়ন ব্যবহার করতে পারেন। আর যেগুলো হচ্ছে আপনাকে যথেষ্ট প্রমাণ আছে বা আপনার যথেষ্ট কনফিডেন্ট, এই সমস্ত জায়গায় হচ্ছে আপনি আই স্ট্রংলি বিলিভ দ্যাট এইটা বলে আপনি কোনটার পক্ষে আছেন বা আপনার মতামতে কোনটা হয় সেই মতামতটা বলবেন। এবং দেখেন এই জিনিসটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে দেখানো হয়েছে যে আমার মতামতটা আসলে কি। তো এখানে দেখা ব্যবহার হচ্ছে আপনি মতামত দেওয়ার ক্ষেত্রে সেন্টেন্সটা আসলে কিভাবে শুরু করতে পারেন এইটাই। এবার আসি আরো গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার, যেটা হচ্ছে এক্সাম্পল দেওয়া বা উদাহরণ দেওয়া। তো উদাহরণ দেওয়াটা আপনি একটা সেন্টেন্সে বলে ফেলতে পারেন অথবা আপনি আলাদা সেন্টেন্সে বলতে পারেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এটার আগে একটা সেন্টেন্স হবে, আই লাইক আউটডোর অ্যাক্টিভিটিস। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল এভরি উইকেন্ড। আমি আউটডোর অ্যাক্টিভিটিস বা আউটডোর কার্যকলাপ পছন্দ করি। উদাহরণস্বরূপ, আমি প্রতি সপ্তাহান্তে ফুটবল খেলি বা প্রতি সপ্তাহ শেষে আমি হচ্ছে ফুটবল খেলি। তো এখানে আপনি আগের যে একটা জিনিস বললেন যে আপনি আসলে কি করেন বা কোনটা পছন্দ করেন, সেই যেইটা পছন্দ করেন বা যে কাজটা আপনি করেন সেই কাজের একটা উদাহরণ আপনাকে হচ্ছে ফর এক্সাম্পল ব্যবহার করে দিতে হবে। এই ফর এক্সাম্পল বলে আপনি যে আউটডোর অ্যাক্টিভিটিস করেন, আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি কোন জিনিসটা করেন সেটা হচ্ছে আপনাকে এখানে দেখাইতে হবে। এবং আরেকটা হচ্ছে স্ট্রাকচার সাচ অ্যাজ। আমরা বলছিলাম যে এখানে আপনি মাত্র একটা সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দেখাতে পারবেন। আই এনজয় ক্রিয়েটিভ হবিস। আমি সৃজনশীল শখ পছন্দ করি, সাচ অ্যাজ পেইন্টিং অ্যান্ড রাইটিং। যেমন আঁকা এবং লেখা। সুতরাং আপনি একটা সেন্টেন্সের মধ্যে যে আপনার হবিসগুলো আছে সেগুলো খুব ভালো করে দেখাইতে পারতেছেন সাচ অ্যাজ ব্যবহার করে, যেটা অর্থ হচ্ছে যেমন। এবার আসি আমরা কোনো কিছু ডিসক্রাইব করতে, কোনো একটা জিনিস দেখতে কেমন, কোনো একটা জিনিস ধরতে কেমন বা তার সুঘ্রাণ কেমন, এরকম তার প্রেজেন্স কেমন, তার উপস্থিতি আমাদের কাছে কেমন মনে হয়, এই সমস্ত জিনিস। তো এগুলো আসলে কখন দরকার হয়? যখন আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গা সম্পর্কে বলতে চাচ্ছেন, আপনার নির্দিষ্ট কোনো একটা মানুষ সম্পর্কে বলতে যাচ্ছেন, ধরুন যে আপনি ইউনিভার্সিটি সম্পর্কে বলতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনার মূলত এই জিনিসটা খুব ব্যবহার করা হয়। তো এখানে কয়েকটা স্ট্রাকচার দেওয়া আছে। ১ম টা হচ্ছে ইট ইজ, বা এটা দিয়ে শুরু করা। এটা কিরকম? এই যে কিরকম, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। ইট ইজ আ স্মল পার্ক নিয়ার মাই হাউস। এটা আমার বাড়ির কাছে একটা ছোট পার্ক। তো এই জিনিসটা কি বা এই জিনিসটা কিরকম, এইটা হচ্ছে আপনি ইট ইজ দিয়ে শুরু করতে পারেন। আবার ইট ইজ লোকেটেড ইন, বা এটি অবস্থিত, কোথায় অবস্থিত এটা আপনি বলতে পারেন। ইট ইজ লোকেটেড ইন মাই নেইবারহুড। এটা আমার এলাকায় অবস্থিত। ওকে। আবার আই ইউজুয়ালি মানে হচ্ছে আমি সাধারণত কি করি? আই ইউজুয়ালি গো দেয়ার ইন ইভিনিং। আমি সাধারণত সন্ধ্যায় সেখানে খেলতে যাই। এখানে আপনি আই ইউজুয়ালি বলে আপনার যেকোনো রেগুলার হ্যাবিট বলতে পারেন, যেটা আপনি হচ্ছে মাঝে মাঝে করেন বা আপনি রেগুলার করেন, কোনো সমস্যা নাই। ইট ইজ ইম্পোর্টেন্ট বিকজ, এটি আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ।
কারণ হচ্ছে দেখি আমরা এখানে ইটস ইম্পর্টেন্ট টু মি বিকজ ইট হেল্পস মি রিল্যাক্স। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা আমাকে শান্ত হতে সাহায্য করে বা রিল্যাক্স হতে সাহায্য করে। আমরা কারণে যে সেন্টেন্স দেখছি সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। ইট ইজ ইম্পর্টেন্ট। তবে এটা গুরুত্বপূর্ণ কেন সেই কারণটা এখানে দেখানো হয়েছে। এবার হচ্ছে আই ফিল, আমি কীরকম অনুভব করি। আই ফিল পিসফুল ওয়েন আই স্পেন্ড টাইম দেয়ার। আমি হচ্ছে সেখানে সময় কাটালে শান্ত অনুভব করি। তো আমরা এই ডেসক্রাইবিং সামথিং এই জিনিসটার মাধ্যমে কোনো একটা জিনিসকে ডিসক্রাইব করতে পারি। সেই জিনিসটা কীরকম বা সেই জিনিসটা কী, সেই জিনিসটা কোথায় অবস্থিত বা সেই জিনিসটা ব্যবহার করে আমার কীরকম মনে হয় বা সেই জিনিসটার ক্ষেত্রে আমি রেগুলার কী করে থাকি, সেই জিনিসটা কেন আমার কাছে ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা আমার কাছে কীরকম ফিল হয় বা অনুভব হয়, ব্যবহার করে হোক বা দেখতে হোক, আমি কীরকম ফিল করি, অনুভব করি, এই সমস্ত জিনিস ব্যবহার করে কিন্তু আমরা দেখাতে পারি। তো এখানে মূলত একটা স্মল পার্ককে এরা ডিসক্রাইব করছে বা হচ্ছে তারা এইটাকে বর্ণনা করছে এই কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে। আপনি কিন্তু যেকোনো জিনিস বা যেকোনো সামথিং আপনি এখানে কিন্তু বর্ণনা করতে পারেন। এই যে ৫ টা সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে এগুলো ব্যবহার করে জাস্ট এই যে স্মল পার্কের জায়গায় আপনি অন্য জিনিসটা নিয়ে আসবেন এবং আপনি দেখাইতে পারবেন ওইটা আসলে আপনি কিভাবে বর্ণনা করতে চাচ্ছেন। এবার আসি যে কীভাবে আমরা আমাদের অতীত সম্পর্কে বলতে পারি। অতীত সম্পর্কে বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইন্টারভিউয়ার বা যিনি আপনার হচ্ছে স্পিকিং এক্সাম নেবে তিনি হয়তো আপনার পাস্ট এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাইতে পারে যে আপনার আগের অভিজ্ঞতা কেমন ছিল বা আপনি আপনার স্কুল লাইফ কীরকম কাটাইছিলেন, এরকম কিছু একটা। তো এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু বা ভার্বের যে পাস্ট ফর্ম। আমরা জানি গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, একইভাবে ভিজিটের পাস্ট ফর্ম হচ্ছে ভিজিটেড। তো আপনার হচ্ছে টেন্সের যদি স্ট্রাকচার জানা থাকেন তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারবেন। আই ভিজিটেড মাই হোম টাউন লাস্ট ইয়ার। আমি গত বছর আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো আপনি আগে কোন জিনিসটা করেছিলেন সেইটা হচ্ছে আপনার এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা সাবজেক্ট এখানে হচ্ছে আই মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম হচ্ছে ভিজিটেড। মানে আপনি আগে ভিজিট করেছিলেন। কোথায় ভিজিট করেছেন এটা হচ্ছে আপনার অতিরিক্ত তথ্য যেটার মাধ্যমে আপনি একটা মিনিংফুল সেন্টেন্স দাঁড় করাতে পারবেন। আই ফিল্ট নার্ভাস ডিউরিং মাই ফার্স্ট টাইম ইন্টারভিউ। আমি প্রথম ইন্টারভিউতে আমি নার্ভাস অনুভব করেছিলাম। ওকে, তো সেক্ষেত্রে ১ম এ আপনার হচ্ছে একটা সাবজেক্ট বা আপনি বা আপনার ফ্রেন্ড বা যেই হোক না কেন, তারপর ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম আপনি এখানে দেখাতে পারবেন। দেন হচ্ছে এই জিনিসটাকে আপনি পাস্ট এক্সপেরিয়েন্স কি হয়েছিল সেটা আপনি বলতে পারবেন বিভিন্ন তথ্য দিয়ে। তো এবার আসি আমরা কিভাবে ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারি। ভবিষ্যৎ সম্পর্কে বলার জন্য আমাদের ২ টা সেন্টেন্স স্ট্রাকচার আছে। যেটা ১ম টা শুরু হবে I will দিয়ে। I will মানে হচ্ছে আমি করব। তো আমি কি করব? I will improve my speaking English, speaking skills. আমি আমার স্পিকিং দক্ষতা উন্নত করব। তো I will এই জিনিসটা বলে আপনি আসলে কি করবেন এই জিনিসটা আপনি এখানে সিম্পলি বলে ফেলবেন যে I will create more videos. আমি আরও ভিডিও তৈরি করব। বা I will improve my speaking skills. আমি আমার আমি আমার স্পিকিং দক্ষতা উন্নত করব। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে I am going to বা আমি এটা করতে যাচ্ছি। এইটা হচ্ছে এই I am going to এর অর্থ। তো এখন প্রশ্ন করতেন ভাই তাহলে এই জিনিসটার মধ্যে পার্থক্য কি? I am going to মানে হচ্ছে যে জিনিসটা আপনি করবেনই বা জিনিসটা করার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, সেটা হচ্ছে I am going to ব্যবহার করবেন এবং যে জিনিসটা আপনি সাধারণত করতে চাচ্ছেন, আপনার ইচ্ছা আছে করার, সেক্ষেত্রে আপনি I will ব্যবহার করতে পারবেন। তো I am going to এই জিনিসটা ব্যবহার করার পরে আপনি যে জিনিসটা করতে যাচ্ছেন অনেকটা নিশ্চিত, তখন আপনি বলতে পারেন যে আপনি কি করতে যাচ্ছেন। I am going to take the IELTS exam next year. আমি আগামী বছর IELTS পরীক্ষা দিতে যাচ্ছি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সর্বশেষে আমি বলব যে আমি যে সেন্টেন্স স্ট্রাকচার দেখাইলাম, এই স্ট্রাকচারগুলোর মধ্য থেকে আপনি যদি একটা করে একটা টাইপের স্ট্রাকচার ফলো করতে থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনি IELTS স্পিকিং এর ক্ষেত্রে আপনি অনেক ভালো অ্যান্সার দিতে পারবেন এবং আপনার কথা বলার স্কিল অনেক বেড়ে যাবে। এবং এগুলো যদি আপনি এখন থেকে প্র্যাকটিস করেন তাহলে আপনার যখন IELTS এক্সামের জন্য প্র্যাকটিস করবেন, তখনই কিন্তু আপনার কাছে অনেকগুলো সহজ মনে হবে। কারণ তখন দেখবেন যে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের কথাবার্তাই বলা হচ্ছে বা আপনাকে এই ধরনের কথাবার্তা বলার জন্যই প্রশ্ন করা হচ্ছে। আমি আমার পরবর্তী আরও একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে IELTS এর বিভিন্ন পার্টে বা স্পিকিং পার্ট 1, স্পিকিং পার্ট 2, স্পিকিং পার্ট 3 এই ৩ টা পার্টে আপনাকে কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ফলো করা লাগতে পারে বা কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আপনি বলতে পারেন, সেই স্ট্রাকচারগুলো আপনি মুখস্থ করে বা ব্যবহার করে আপনি কথা বলতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে আপনাদেরকে কোনো জিনিস সরাসরি মুখস্থ করতে বলতেছি না কোনো একটা সেন্টেন্স। আপনারা যদি স্ট্রাকচার মুখস্থ করতে পারেন, স্ট্রাকচার ব্যবহার করতে পারেন তাহলেও ওই স্ট্রাকচার ব্যবহার করে আপনারা যেকোনো জিনিস বলতে পারেন, যেকোনো কথা আপনারা এখানে বলতে পারেন।
তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।